গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প হার্ট অফ দ্য ওয়ার্ল্ড। আজকে ৮ম পর্ব। মুখ খুললাম আমি, আমার জীবনের গল্প বললাম, স্বাধীন মেক্সিকো প্রতিষ্ঠার ব্যাপারে আমার ইচ্ছার কথাও বললাম। একেবারে আমার মনের কথা বলেছেন। খুশিতে চকচক করছে জিবালবের চোখ। কিন্তু কথা হচ্ছে, কাজটা করবেন কিভাবে? আপনার সাহায্য ছাড়া সম্ভব না, বললাম আমি। মানে? আপনার শহরে আপনার অধীনে যারা আছে তাদের সম্পদ আছে, কিন্তু সাহস নেই। এদিকে যারা আমাকে মান্য করে তাদের সাহস আছে, কিন্তু সম্পদ নেই। সুতরাং স্পেনিয়ার্ডদের কাছ থেকে মেক্সিকোর স্বাধীনতা ছিনিয়ে আনতে হলে সিটি অব দ্য হার্টের সম্পদ কাজে লাগাতে হবে আমাদেরকে। আমার এই বন্ধুর সাহায্য নিয়ে কাজটা করতে চাই আমি। কিভাবে কি করতে হবে জানা আছে আমার। একটু আগে বলেছি নিকট অতীতে করেছি কাজটা। সুতরাং স্বর্ণ শহরের কিছু পরিমাণ সম্পদ খরচ করতে যদি রাজি থাকেন আপনি, তাহলে নতুন করে সবকিছুর পরিকল্পনা করতে পারবো আমি। ঠিক আছে, চলুন তাহলে আমাদের সঙ্গে স্বর্ণ শহরে, বলল জিবালবে। যা যা চান আশা করি তার সবই দিতে পারবো। আমাদের গন্তব্য এক, ভাগ্য আমাদেরকে একসঙ্গে করেছে যাতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। আসুন, আমরা হাতে হাত রাখি এবং মহান দেবতা এবং ঈশ্বরকে সাক্ষী রেখে শপথ করি, আজ থেকে জীবনের বাকি দিনগুলো পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকব। মেক্সিকোর স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত কাজ করে যাব একসঙ্গে। শপথ করলাম আমরা। মায়ের দিকে তাকালো জিবালবে। ধর আমাকে, নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দে, এবার একটু বিশ্রাম নেই, খুব ক্লান্ত লাগছে। মহান দেবতা, তোমাকে লক্ষ কোটি ধন্যবাদ। কৃতজ্ঞতা স্বীকারের ভঙ্গিতে মাথার উপর হাত তুলল সে, তারপর সময় নিয়ে উঠে দাঁড়ালো। ওকে ধরাধরি করে ওর ঘরে নিয়ে যাচ্ছে মায়া। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দেখেছি রহস্যময় মানুষটাকে। যতটা না হাঁটছে তার চেয়ে বেশি ঘোরাচ্ছে বেচারা। ওরা চলে যাবার পর আমাকে বললেন সিনর, সব দিক দিয়ে ভালোই হলো ইগনাসিও, তবে কিছু মনে না করলে একটা কথা বলি। যেহেতু তুমি বা জিবালবের কোনো একজন না থাকলে মেক্সিকোর স্বাধীনতার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে, সেহেতু আমার মনে হয় আগে তোমাদের নিরাপত্তার ব্যাপারটা মাথায় রাখা উচিত। মানে? এখন যারা মরে পড়ে আছে এই টিলার সিঁড়ির উপর, তাদেরকে খুঁজতে আগামীকাল সকালে কেউ না কেউ আসবেই। তখন আমাদেরকে পেলে বিনা বাক্যে গুলি করে মারবে। ভুল বললাম? না, ভুল বলেননি সিনর। আসলে এত তন্ময় হয়ে জিবালবের কথা শুনছিলাম যে এই ব্যাপারটা ভাবিনি। এবার বলো, সেক্ষেত্রে কি করবে? জিজ্ঞেস করলেন সিনর। কয়েক মুহূর্ত ভেবে জবাব দিলাম, কাল যে বা যারা আসতে পারে তারা যাতে আমাদের সন্ধান না পায় সেজন্য চলুন, ভোরের আলো ফোটা মাত্র ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ি। সামনে ঘন জঙ্গল, আমাদেরকে খুঁজে বের করাটা অতটা সহজ হবে না। টানা 2 দিন ধরে চলতে পারলে সাদা চামড়ার মানুষের নাগাল থেকে বের হয়ে যেতে পারবো আমরা। এমন সময় ফিরে এলো মায়া। নতুন সমস্যার কথা ওকে সংক্ষেপে জানিয়ে জিজ্ঞেস করলাম, লেডি, এখানকার পথঘাট চেনা আছে আপনার? আছে, বলল মায়া। কিন্তু রওনা হওয়ার আগে আমার মনে হয় আপনাদেরকে দুজনকে দু একটা কথা বলা দরকার। কারণ তা না করলে আমাকে আর বাবাকে অপমান এবং মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে যে ও মহানুভবতার পরিচয় দিয়েছেন তার প্রতি অবিচার করা হবে। আবারও একবার মুখ চাওয়াচাওয়ি করলাম আমি আর সিনর। বাবার কথাগুলো তো শুনেছেন আপনারা, বলে চলল মায়া। তিনি যা বলেছেন তার সবই সত্যি, কিন্তু সব কথা আপনাদেরকে বলেননি তিনি। সিটি অব দ্য হার্ট শাসন করেন বাবা, কিন্তু আমি জানি মন্ত্রণা সভার সদস্যরা তার উপর, কি বলবো, সন্তুষ্ট না। বয়স হয়েছে বাবার, এই বয়সে দেশ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কাজ তাকে মানায় না। শহরের বেশিরভাগ বাসিন্দা তাকে ভালোবাসে, কিন্তু ক্ষমতাবানদের কেউ কেউ আড়ালে আবডালে নানান কথা বলে বেড়ায় তার বিরুদ্ধে। সোজা কথায় বাবাকে সর্দারের পদ থেকে সরিয়ে দিতে চায় এরা। একটু আগে তো শুনলেন, বাবা নিজেই বলেছে তার সেই স্বপ্নের কথা শুনে তার সামনে তাকে কিভাবে উপহাস করেছে লোকগুলো। ওরা বলে বাবা নাকি পাগল হয়ে গেছেন। আমার দৃঢ় বিশ্বাস এই লোকগুলো ধরে নিয়েছে আর কোনোদিন শহরে ফিরে যেতে পারবেন না বাবা, ওদের পথের কাঁটা হয়ে থাকবেন না।
কিন্তু ইতস্তত করে জিজ্ঞেস করেই ফেললাম, তাহলে আপনাকে কেন আসতে দিল তার সঙ্গে? হাসতে দিতে চাইনি, জোর করে এসেছি আমি, অথবা হয়তো পুরো ব্যাপারটার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে, আমি আসলে পুরোপুরি নিশ্চিত না। চুপ করে আছি আমি আর সিনর। বুঝতে পারছি আরও কিছু বলার আছে মায়ার। বাবাকে ভালোবাসি আমি, জানি তিনি পাগল না, তিনি মিথ্যা কথা বলবেন না, মিথ্যা বলার দরকার নেই তার। তিনি যখন বলেছেন ওই স্বপ্নটা দেখেছেন, আমার দৃঢ় বিশ্বাস আসলেই দেখেছেন। কিন্তু এই বয়সে একটা লোককে বনে জঙ্গলে একা ছেড়ে দেয়াটা কি ঠিক? তাই জেদ করে চলে এসেছি। আমি চাই না তার কোনো সিদ্ধান্তের কারণে চিরতরে হারিয়ে যাক মানুষটা। যদি মরতে হয় দুজনে একসঙ্গে মরব। তাছাড়া আরও একটা কারণ আছে, শুনলে হয়তো আশ্চর্য হবেন আপনারা, আমাকে খারাপ মনে করবেন। যে শহরে জন্ম আমার, সেই সিটি অব দ্য হার্টকে ঘৃণা করি আমি। ঘৃণা করি ওই শহরের এমন একজন মানুষকে যার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা আছে। কাজেই আমি বলবো ওই শহর ছেড়ে চলে এসে হাঁপ ছেড়ে বেঁচেছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর সিনর জিজ্ঞেস করলেন, ওই লোকটাও কি তোমাকে ঘৃণা করে লেডি? না, মাথা নিচু করে বলল মায়া। কিন্তু আমার প্রতি ওর আবেগটা ঠিক ভালোবাসা বলা যায় না। আমি বলবো আমার চেয়ে ক্ষমতা বেশি ভালোবাসে সে। একটু বুঝিয়ে বলবে? আমি যদি না আসতাম বাবার সঙ্গে, তাহলে কি করতেন তিনি? সর্দারের পদটা সাময়িকভাবে দিয়ে আসতেন আমাকে। এক্ষেত্রে আমি ছেলে না মেয়ে তা কোনো ব্যাপার ছিল না। আমি আসতে চাই শুনে আমার চাচাতো ভাই টিকাল প্রথমে খেপে গেল, আজে বাজে কথা বলতে লাগলো, কিন্তু পরে বুঝলো আমি চলে এলেই ওর লাভ, কারণ আমাকে বিয়ে করলে রাজত্ব পাবে সে। কিন্তু আমি যদি রাজি না হই, এদিকে বাবাও নেই আমিও নেই, কাজেই উত্তরাধিকার সূত্রে সেই সিংহাসন পায় এবং পেয়েছেও। সুতরাং পরে আর বাধা দিল না, অন্তত সেরকমই মনে হয়েছে আমার। বিষয়টা আসলে জটিল, মন্তব্য করলেন সিনর। আসলে মেক্সিকোর স্বাধীনতা নিয়ে সেরকমভাবে কখনোই কিছু ভাবিনি আমি। বলছে মায়া, মেয়ে মানুষ তো সবসময় পরাধীন, তাই তাদের মাথার স্বাধীনতার চিন্তাটা ছেলেদের মতো করে আসে না হয়তো। আপনাদের কথা শুনে এখন অনেক বড় কিছু একটার আভাস পাচ্ছি। তবে আমার মনের কথা জানতে চাইলে বলবো, সিটি অব দ্য হার্টে ফিরে না গিয়ে যদি পৃথিবীর অন্য কোথাও চলে যেতে পারতাম, তাহলে খুব খুশি হতাম। আচ্ছা লেডি, তুমি কি দিবা আর নিশির গল্পটা বিশ্বাস করো? ইচ্ছে করলে নাম ধরে ডাকতে পারেন আমাকে। লাজুক দৃষ্টিতে সিনরের দিকে তাকিয়ে বলল মায়া। তারপর নিজেকে সংযত করে নিয়ে বলতে লাগলো, দিবা আর নিশির গল্পটা আসলে বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না। ভেবে দেখুন ব্যাপারটা, মানুষের হৃৎপিণ্ডর আদলে কাটা একটা রত্না পাথরের দুটো টুকরো। অনেক বছর আগে দেশটা দুভাগে ভাগ হওয়ার সময় দুজন রাজা দুটো খণ্ড নিয়ে গেছে। এখন এই পাথরের এমন কি ক্ষমতা থাকতে পারে যে একসঙ্গে হলে দেশে স্বাধীনতা চলে আসবে? যদি কেউ উদ্যোগ না নেয়, যদি দেশবাসী মরণের ভয় তুচ্ছ করে চেষ্টা না করে, তাহলে স্পেনিয়ার্ডরা কি সবকিছু আমাদের হাতে বুঝিয়ে দিয়ে নিজ থেকে চলে যাবে? এই অভ্যুত্থান তো দিবা আর নিশে একসঙ্গে না হলেও হতে পারে, তাই না? আবার দেখুন, বাবা যখন বিশ্বাস করছেন, আপনারা যখন বলছেন, সারা দেশের এত লোক যখন মানছে, তখন এর মধ্যে কিছু না কিছু না থেকে পারে না। হ্যাঁ, আর একটা কথা, একটা স্বপ্ন দেখে আমাকে সঙ্গে নিয়ে বাবার এত দূর আসা, ভাগ্যক্রমে আপনাদের সঙ্গে পরিচয় হয়ে যাওয়া, সবই কেমন অদ্ভুত, তাই না? নিজের কথা যদি বলি, পুরোহিত, দেবতা, ধর্মীয় বিধিনিষেধ ইত্যাদির উপর কোনো কালেই তেমন কোনো ভক্তি বা বিশ্বাস ছিল না আমার। ভবিষ্যতে হবে বলে মনে হয় না। আচ্ছা ঠিক আছে, তোমার শহরের লোকদের ব্যাপারে কিছু বলো। বাসিন্দাদের বেশিরভাগই, বিশেষ করে টিকাল আর মন্ত্রণা সভার সদস্যরা হিংসুটে। এত বছর আমাদের ওখানে বাইরের কোনো লোক যায়নি। আপনাদেরকে দেখলে না জানি কি করে ওরা। আসলে বাইরের কোনো লোক যায়নি বলাটা ঠিক হয়নি। কাউকে কাউকে হ্রদের কাছে ঘুরঘুর করতে দেখে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এক আধবার। ওদের দু একজন ছাড়া বাকিরা জ্যান্ত বের হতে পারেনি শহর থেকে। শহরের অধিবাসীরা নতুন কিছু চায় না, চায় না নতুন কিছু ঘটুক তাদের জীবনে।
শহরের রক্ষাপ্রাচীরের বাইরে পৃথিবী কেমন সে সম্বন্ধে কোনো ধারণা নেই তাদের। ধারণা নিতে চায়ও না। বাপদাদাদের যেমনভাবে খেয়ে পরে কোনো রকমে বাঁচতে দেখেছে, সেরকমভাবে দিন কাটাতে পারলে খুশি। ভবিষ্যতে কি হবে না হবে তা নিয়ে মাথা ঘামায় না। প্রচলিত ধর্মবিশ্বাস বা রাজনীতির বাইরে কেউ যদি কোনো কথা শোনাতে যায় ওদেরকে, তাহলে আমার মনে হয় খারাপে আছে লোকটার কপালে। আবারও সিনিয়রের দিকে তাকাতে বাধ্য হলাম আমি। সব শোনার পর এবার সিদ্ধান্ত নিন, ঠিকঠিকই যাবেন কিনা স্বর্ণ শহরে। আমরা চুপ করে আছি দেখে বলল মায়া, নাকি মুখ ঘুরিয়ে নেবেন, নিজেদের নিরাপত্তার কথা ভেবে নিরাপদ কোথাও চলে যাবেন। ভুলে যাবেন যাযাবরদের মতো দেখতে এক বুড়ো ডাক্তার একটা গল্প শুনিয়েছিল আপনাদেরকে, যে লোকটাকে তার শহরের অন্য লোকরা পাগল বলে, যার অসহায় মেয়েটা রাজত্ব ফেলে একরকম পালিয়ে চলে এসেছে। এখন অনেক রকম বিপদের আশঙ্কা নিয়ে সেবা যত্ন করছে বুড়ো বাপের। মায়ার কথাগুলো ভেবে দেখছি, সত্যি আমাদের সিটি অব দ্য হার্টে যাওয়া আর বাঘের গুহায় পা দেয়া সমান কথা। তারপরও ঝুঁকিটা নিতে হবে, কারণ মেক্সিকোর স্বাধীনতার জন্য দ্বিতীয় কোনো উপায় নেই। আর আমার কাছে এ দেশের স্বাধীনতার চেয়ে বড় কিছুই নেই। লেডি, বললাম কিছুক্ষণ পর, হয়তো ঠিকই বলেছেন, স্বর্ণ শহরে গেলে মরণই হবে আমাদের পরিণতি, কিন্তু এই জীবনে এতবার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে যে এখন আর ভয় লাগে না। তাছাড়া কার কোথায় কিভাবে মরণ লেখা আছে তা আমরা আগে থেকে বলতে পারি না, অনুমানও করতে পারি না। কাজেই ক্ষতি হতে পারে ভেবে যদি হাত পা গুটিয়ে বসে থাকে সবাই, পৃথিবীটা অচল হয়ে যাবে। মেক্সিকোর স্বাধীনতার খাতিরে ওখানে যেতে হবে আমাকে, নতুন করে শুরু করতে হবে সব, অন্তত চেষ্টা করতে হবে। পরে কি হবে তা পরে দেখা যাবে। আমি আপনার বাবার সঙ্গে আপনাদের শহরে যাব, এটাই শেষ কথা। তবে সিনো স্টিকল্যান্ডের ব্যাপারটা আলাদা। কয়েক সপ্তাহ আগে তাকে বলেছিলাম আমাদের এই অভিযান থেকে তার কোনো লাভ হবে না। একই কথা আজও আবারও বলছি। তিনি আপনার কথা শুনেছেন, আমার কথা শুনলেন। যদি নিজের ভালো চান তাহলে আমার মনে হয় আগামীকাল সকালে নিরাপদ গন্তব্যের সন্ধানে আমাদেরকে বিদায় জানিয়ে চলে যাবেন তিনি। আমার কথা শুনে সিনিয়রের দিকে তাকালো মায়া। তা আপনি কি বলেন? কিছু বলার আগে কিছুক্ষণ কি যেন ভাবলেন সিনিয়র। আমি তাকিয়ে আছি তাঁর দিকে, জবাবের প্রত্যাশায় মায়াও তাকিয়ে আছে। জোর দিয়ে বলতে পারবো না, তবে কেন যেন মনে হচ্ছে বিশেষ একটা ভাব খেলা করছে মেয়েটার চোখে। হয়তো আমার চেয়ে বেশি আগ্রহ নিয়ে সিনিয়রের দিকে তাকিয়ে আছে সে, সেজন্য আমার কাছে অত্যুৎসাহী মনে হচ্ছে ওকে। হয়তো চাচ্ছে আমাদের সঙ্গে থাকুক সিনিয়র, হয়তো। হ্যাঁ মায়া, খেয়াল করলাম মেয়েটাকে প্রথমবারের মতো নাম ধরে ডাকলেন সিনিয়র। তাঁর ঠোঁটের কোনায় ভুবন ভোলানো মিষ্টি হাসি। সব শুনলাম আমি। মেক্সিকোর স্বাধীনতার ব্যাপারে খোলাখুলিভাবে যদি বলি, প্রকৃতপক্ষে কিছু করার নেই আমার। তারপরও আমি যেতে চাই স্বর্ণ শহরে, কারণ দেখতে চাই শহরটা, দেখতে চাই এত সমৃদ্ধ একটা শহরের বাসিন্দাদের। তাছাড়া নিরাপদ গন্তব্য বলতে যা বোঝাতে চাচ্ছে ইগনেশিয়া, সেখানে যেতে হলে পিছু হটতে হবে আমাকে। তার মানে ডন পেদ্রোর এলাকা পার হতে হবে। সেটা কি ভালো হবে আমার জন্য? আরও বড় কথা হচ্ছে, তোমার বাবাকে নিয়ে ইগনাসিও এত দূরের পথ একা পাড়ি দিক, তা আমি চাই না। পথে হাজারটা বিপদ হতে পারে, একজনের জায়গায় দুজন থাকলে বিপদের সময় কাজে লাগে, মনে সাহসও আসে। আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন শুনে খুব খুশি লাগছে। সত্যি চকচক করছে মায়ার দু চোখ। প্রার্থনা করি আমাদের এই যাত্রা যেন সবার জন্য মঙ্গলজনক হোক। সারাদিন খুব ধকল গেছে, খুব ক্লান্ত আপনারা। আর রাত না জেগে শুয়ে পড়ুন, আমি ঘুমোতে যাচ্ছি। ভোরের আলো ফোটে মাত্র রওনা হতে হবে আমাদেরকে। ভোর হয়েছে কি হয়নি, ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। একটা ঘোড়ায় চড়েছি আমি, একটাতে সিনিয়র এবং একটার পিঠে জিবালবে আর মায়া একসঙ্গে। 4 নম্বর ঘোড়াটায় চাপিয়ে আমাদের মালপত্র। মন্দিরটা ছেড়ে চলে যাচ্ছি, আর হয়তো কোনো দিন ফেরা হবে না এখানে। ভাবতে খুশিই লাগছে। কবে কখন ধসে পড়ে এই অতি প্রাচীন মন্দির কে জানে। মুলাসের কথা ভেবে খারাপও লাগছে। আমাদের জন্য জীবন উৎসর্গ করে গেল বেচারা।
অথচ অনেক খুঁজেও লাশটা বের করতে পারলাম না আমরা। পারতপক্ষে কোনো গ্রামে না যাওয়ার পরিকল্পনা করছি আমরা। যথাসম্ভব জঙ্গলে লুকিয়ে থেকে এগোনোর চেষ্টা করব, কারণ লোকজন দেখে ফেললে আমাদেরকে চিনে ফেলতে পারে। তখন হয়তো ডন পেদ্রো আর ওর সাঙ্গপাঙ্গদের খুন করার অভিযোগে আমাদেরকে পাকড়াও করে তুলে দেবে আইন প্রয়োগকারী সংস্থার হাতে। যা হোক, সিটি অব দ্য হার্টের পথে শুরু হলো আমাদের যাত্রা। সঙ্গে রাইফেল আছে, বুলেটেরও অভাব নেই, তাই পাখি বা হরিণ শিকার করে খেতে অসুবিধা হয় না। জঙ্গল থেকে তাজা রসালো ফল কুড়িয়ে নিতেও কোনো বাধা নেই। বলতে গেলে এক কদমও হাঁটতে হয় না, কখনো ঘোড়া হাঁটিয়ে আবার কখনো দুলকি চালে এগোই আমরা। সুতরাং গত কয়েকদিনে যে পরিমাণ শক্তি হারিয়েছি তা ফিরে পাচ্ছি ধীরে ধীরে। এমনকি জীবালবের শরীরেও মাংস লাগতে শুরু করেছে, পাণ্ডুর চেহারায় রং ফিরে আসছে। 1 সপ্তাহের কম সময়ের মধ্যে ইউক্যাটান রাজ্য পার হয়ে এলাম আমরা। এখন বলা যায় সাদা চামড়ার মানুষদের নাগালের মধ্যে নেই আমরা আর। জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি, সামনে খাড়া ঢালের দীর্ঘ পর্বতমালা। এই ঘন আর আপাত দৃষ্টিতে সীমাহীন বনের ভেতরে কোনো পথের সন্ধান পাওয়া এক কথায় অসম্ভব। আমাকে অথবা সিনো স্ট্রিকল্যান্ডকে কাজটা করতে বললে জীবনেও পারতাম কিনা সন্দেহ, কিন্তু জীবালবে আর ওর বুদ্ধিমতী মেয়ে মায়া সঙ্গে থাকায় খুব একটা সমস্যা হচ্ছে না। আর আগেরবার এই বনের ভেতর দিয়ে আসার সময় দিক আর বিভিন্ন চিহ্ন ভালোমতো চিনে নিয়েছে ওরা। তাছাড়া অনেক পুরনো একটা ম্যাপও আছে ওদের সঙ্গে। ম্যাপটা দেখেছি আমি, বিভিন্ন রকম লাইন এঁকে পথে নির্দেশন দেয়া আছে ওটাতে। আমার মনে হয় সিটি অব দ্য হার্ট যখন পুরো সাম্রাজ্যের রাজধানী ছিল তখন তৈরি করা হয়েছিল এই ম্যাপটা, কারণ সারা মেক্সিকোর কোথায় কিভাবে যেতে হবে তার মোটামুটি ড্রয়িং পাওয়া যায় এই ম্যাপে। যেসব পথে নিদর্শন দেয়া আছে সেগুলোর মধ্যে দীর্ঘতম পথটা সিটি অব দ্য হার্টকে ঘেরাও করে রাখা হ্রদের তীর থেকে শুরু হয়ে পর্বতমালার ভেতর দিয়ে অতিক্রম করে এই জঙ্গলের দিকে এসেছে। রাস্তাটা বলা ভালো জলাভূমির উপর দিয়ে বানানো পায়ে চলা পথটা জায়গায় জায়গায় উঁচু গাছ আর ঝোপঝাড়ে ভরা। কোথাও ডুবে আছে জলাভূমির পানিতে, কোথাও আবার ছড়িয়ে ছিটিয়ে আছে ধুলোবালি। চলতে চলতে বেশ কয়েকবার দিশা হারিয়ে ফেললাম আমরা। ম্যাপটা খুব কাজে লাগলো তখন। কখনো আবার কিছু ধ্বংসপ্রাপ্ত শহর দেখতে পেয়ে পথের হদিশ বের করতে পারল জীবালবের বা মায়া। যত এগুচ্ছি প্রাচীন শহর আর মন্দিরের সংখ্যা তত বাড়ছে। সিনো স্ট্রিকল্যান্ডের জন্য একদিক দিয়ে ভালোই হয়েছে, যাত্রার একঘেয়েমি সহজেই ভুলে যেতে পারছেন তিনি। তাছাড়া যখন বুঝতে পারছেন সাদা চামড়ার মানুষদের মধ্যে তিনিই প্রথম দেখছেন এসব নিদর্শন, তখন তার খুশি আরও বাড়ছে। চলতি পথে এসব নিয়ে টুকটাক কথাও বলছেন আমার সঙ্গে। আমাদের এই নিরানন্দ যাত্রায় সিনো স্ট্রিকল্যান্ডকে যেন নতুন করে চিনতে পারলাম। সত্যি আশ্চর্য এক লোক তিনি। জীবালবে বা মায়া না, ইদানিং বেশিরভাগ সময় তিনিই ঘোড়া নিয়ে সবার আগে থাকেন। হাতের বিশাল ভুজালি দিয়ে ঝোপঝাড় কেটে সাফ করতে করতে এগোন। এর ফলে ওই কষ্ট করা থেকে রেহাই পাই আমরা। সূর্যের খরতাপ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এই কাজ করে যাচ্ছেন সিনন। সাহায্যের জন্য কোনোদিন কিছু বললেন না, এমনকি আমাকেও না। প্রায় রাতে দেখা যায় জ্বরে গা পুড়ে যাচ্ছে তার, রীতিমতো কাঁপছেন। পোকামাকড়দের উৎপাতে ঠিকমতো ঘুমোতে পারেন না বেশিরভাগ সময়, কিন্তু এতেও কোনো আফসোস নেই মানুষটার। দিনে একটুখানি জিরানোর সুযোগ পেলে এটা সেটা জিজ্ঞেস করেন জীবালবেকে। আমাদের যাত্রা শুরু হওয়ার পর থেকে বুড়ো লোকটা কেমন যেন চুপ মেরে গেছে। দরকার না পড়লে মুখই খোলে না। মেক্সিকোর ইতিহাস, ঐতিহ্য, লোককাহিনী ইত্যাদি বিষয়ে সিনোর প্রশ্নের পর প্রশ্ন শুনে সে বিরক্ত হয় কিনা বুঝতে পারি না। মায়ের সঙ্গেও এটা সেটা নিয়ে আলোচনা করেন সিনোর। বেশিরভাগ সময় জানতে চান সিটি অব দ্য হার্ট সম্পর্কে। মায়াও বিভিন্ন প্রশ্ন করে সিনোরকে, যেমন 7 সমুদ্র 13 নদী পারের যে দেশগুলো সিনোরের জন্ম, সে দেশটা কেমন, সে দেশের মানুষগুলো কেমন, সে দেশটা এত আধুনিক কেন। মায়ার এসব প্রশ্ন শুনে মাঝে মধ্যে আমার মনে হয় মেয়েটা বুঝি পৃথিবীর এই প্রান্তের এই শোষিত বঞ্চিত জনপদের বাসিন্দা না। মনে হয় সে যেন আধুনিক পৃথিবীর সন্তান, যার ভেতরে পৃথিবীটা জানার আগ্রহ প্রবল। মনে হয় উপযুক্ত নেতৃত্ব দিয়ে কেউ যদি স্বর্ণ শহরকে হারানো সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে, তাহলে এই মায়াই পারবে।
আমার স্ত্রীর বিশ্বাসঘাতকতার পর থেকে মেয়েদের উপর আমার সব রকমের আকর্ষণ বিদায় নিয়েছে। সুতরাং মায়া আমার কাছে স্বর্ণ শহরের ভবিষ্যৎ নেতা ছাড়া আর কিছুই না। ওর দিকে বিশেষ কোনো দৃষ্টিতে তাকাই না আমি, বিশেষ কোনো বিষয় নিয়ে ওর সঙ্গে কথা বলি না। আমার জন্য জীবালবে যা, মায়াও তা। কিন্তু সিনর স্ট্রিকল্যান্ডের ব্যাপারটা আলাদা। ইদানিং খেয়াল করেছি মায়ের প্রতি কেমন যেন দুর্বল হয়ে পড়েছেন তিনি। ওর সঙ্গে কথা বলার সময়, ওর সঙ্গে সময় কাটানোর ইচ্ছাটা যেন একটু বেশি প্রকাশ পাচ্ছে তার ভাবভঙ্গিতে। এ ব্যাপারে মায়াও পিছিয়ে নেই। প্রথম থেকেই দেখছি সিনরের সঙ্গে কথা বলার সময় ওর চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ও কৃত্রিম খুশিতে ভরে যায় অপূর্ব সুন্দর চেহারাটা। সিনরের জন্য কিছু করতে পারলে ওর সেই খুশি যেন আরও বাড়ে। একদিন সিনরের সঙ্গে কথা বলছে মায়া, কাছে বসে শুনছি আমি। মায়া বলল, আপনার একটা ব্যাপার খুব অদ্ভুত লাগে আমার। কিছুই বুঝতে পারি না আমি। এই যে ইতিহাস, ধ্বংসপ্রাপ্ত প্রাচীন নিদর্শন আর মরা মানুষের গল্প, এসব দেখে বা জেনে কী লাভ হয় আপনার? আমি কিন্তু এসব দু চোখে দেখতে পারি না। এই লোকগুলো যখন বেঁচে ছিল, সন্দেহ নেই সুখে স্বাচ্ছন্দ্যে বেঁচে ছিল, কিন্তু এখন মরে গেছে, সব চুকে বুকে গেছে। এদেরকে নিয়ে ঘাটাঘাটি করে কি হবে? জবাবে কিছু না বলে মিষ্টি করে হাসলেন সিনর। আমাদের সেই শহরটা। সিনরের হাসি দেখে মায়াও হাসল। জানি আগ্রহের কোনো শেষ নেই আপনাদের। আসলে বিরাট এক কবরস্থান। আশ্চর্য হচ্ছেন আমার কথা শুনে, কিন্তু যা বলেছি ঠিকই বলেছি। স্বর্ণ শহর আসলে একটা কবরস্থান, আর তার বাসিন্দারা হলো এক একটা জীবিত ভূত। তেমন কোনো কাজ করে না ওরা। এদিকে সেদিকে অলসের মতো ঘুরে বেড়ায়, আর 1000 বছর আগে কত সমৃদ্ধ জাতি ছিল তা নিয়ে বাহাদুরি করে। প্রায় সবাই জাত ছগলখোর। কে কী করলো আর কে কী করলো না, কার কী করা উচিত, কে কোন কাজটা না করলে কি হতো, এসব নিয়ে কথা বলতে বলতে এই দিন পার হয়ে দেয় বেহায়া নিষ্কর্মা লোকগুলো। একজন আরেকজনকে কিভাবে ঠকাবে, একজনের বিরুদ্ধে আরেকজন কিভাবে ষড়যন্ত্র করবে, এই হলো তাদের দৈনন্দিন কর্মসূচি। পেট ভরে খায়, সময় হলে ঘুমায়, আর মাঝে মধ্যে এমন এক দেবতার পূজা করে যাকে ওরা আদৌ বিশ্বাস করে কিনা সন্দেহ আছে আমার। বাবা ওদের চেয়ে অন্যরকম, তাই তিনি ওদের দৃষ্টিতে পাগল। এই লোকগুলো স্বাধীনতার জন্য এত কষ্ট করে কি লাভ করতে পারে বলেন? ধরুন অলৌকিকভাবেই হোক আর চেষ্টার ফলেই হোক, এদেরকে কোনোরকমভাবে স্বাধীনতা এনে দিতে পারলেন। এরা কি তা ধরে রাখতে পারবে? স্পেনিয়ার্ডদের পরে আবার কোনো জাতি এসে যে এদেরকে দখল করবে না, তার নিশ্চয়তা কি? মায়ার প্রশ্ন শুনে থমকে গেছেন সিনর স্ট্রিকল্যান্ড। আমিও বিস্মিত হয়ে তাকিয়ে আছি মেয়েটার দিকে। এত নির্লজ্জ সত্য কথা কখনো শুনতে হবে ভাবতেই পারিনি। আর ভাবতে পারিনি বলেই মায়ের ওই প্রশ্নগুলোর উত্তর জানি না। আপনাদের জায়গায় আমি থাকলে কি করতাম জানেন? তিক্ত হাসি হাসল মায়া। নিজের খেয়ে পয়ে বাঁচতে অসুবিধা হবে না এমন পরিমাণ সোনা হাতিয়ে নিতাম, তারপর পালাতাম শহর ছেড়ে, চলে যেতাম অনেক দূরের কোনো দেশে, যেখানে সোনার দাম আছে, যেখানকার লোকেরা কাজ করে খায়, যেখানকার লোকদের শুধু সমৃদ্ধ অতীতই না, সমৃদ্ধ বর্তমান এবং উজ্জ্বল ভবিষ্যৎও আছে। আমি নিশ্চিত সেরকম কোনো দেশে যেতে পারলে সুখী হতে পারতাম। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। বিক্ষিপ্ত মন নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম জঙ্গলের গভীরে। আসলেই একটা কথাও ভুল বলেনি মায়া। যাদের জন্য এত পরিশ্রম করব ভেবেছি, তারা কি প্রকৃত প্রস্তাবে স্বাধীনতার উপযুক্ত? যে দেশের লোকেরা উপার্জনের চেষ্টা করে না, সে দেশ তো দারিদ্র্যের কাছে এমনিতেই পরাধীন। স্পেনিয়ার্ডরা আমাদের শাসক, ওদেরকে হটিয়ে দিলেই কি মেক্সিকানদের ভাগ্য বদলে যাবে? আমরা নিজেরা নিজেদের কুস্বভাবের কাছে বন্দী হয়ে আছি। এই পরাধীনতা থেকে মুক্তি পাব কবে? এক সন্ধ্যার কথা। ততদিনে জঙ্গল পার হয়ে এসেছে আমরা, হাড়ভাঙা খাটুনি করে চড়তে পেরেছে খাড়া এক পাহাড়ি ঢালে। আমাদের সামনে এখন বিশাল এক মরুভূমি। আপাত দৃষ্টিতে মরুভূমিটা সীমাহীন মনে হচ্ছে। পাথরে ভরা একটা পাহাড়ের পাদদেশে কতগুলো ঘৃতকুমারী গাছের পাশে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি আমরা। জীবালবের ম্যাপে এই পাহাড়টার উল্লেখ আছে। এখানে ক্যাম্প করার কারণ, এখানে অনেক পুরনো একটা কুয়া আছে। বহু বছর আগে ইন্ডিয়ানরা যখন এই জায়গায় থাকত, তখন শুকনো মৌসুমে এখান থেকে পানি সংগ্রহ করত। কুয়াটাকে কেন্দ্র করে বড় একটা শহরও গড়ে উঠেছিল। প্রাচীন যে রাস্তাটার কথা বলেছি,
তা যথেষ্ট স্পষ্ট এখনো। এই শহরের মধ্যে দিয়ে চলে গেছে রাস্তাটা। আসলে এই ধ্বংসপ্রাপ্ত শহরে যাত্রাবিরতি করতাম না আমরা। গত কয়েকদিন থেকে এক ফোঁটা বৃষ্টি হচ্ছে না। আমাদের পানি ফুরিয়ে এসেছে। বাধ্য হয়ে বড় একটা পাথরের পাশে থামতে হয়। ওই পাথরে প্রায় পুরোটা জুড়েই গর্ত, তাতে পানি জমেছিল। পাথরটা দেখে জিবালবের মনে পড়ে যায় এই শহরের কথা, কুয়ার কথা। মায়াও সায় দেয়। আমাদের মশক, ফ্লাক্স ইত্যাদি পানিতে পূর্ণ করার জন্য এবং পিপাসার্থ ঘোড়াগুলোর তৃষ্ণা মেটাবার জন্য এই শহরে আসার সিদ্ধান্ত নিই আমরা তখন। পাথরে ভরা যে পাহাড়টায় অবস্থান করছি আমরা, তার ঢালে একটা গর্ত আছে। মুখটা পাথর দিয়ে বাঁধাই করা, মাটি দিয়ে ঢেকে গেছে গর্তের মুখ। বলতে গেলে অদৃশ্য হয়ে গেছে কাটা ঝোপের আড়ালে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কুয়ায় যাওয়ার রাস্তা এটাই। ঘৃতকুমারী গাছের মরা কাণ্ড কাজে লাগিয়ে বেশ কয়েকটা মশাল বানিয়ে নিয়েছে আমরা। 4টা মশাল জ্বালালাম। এবার আর মায়া না, সবার আগে আমি নেমে পড়লাম গর্তে। আমার পেছন পেছন আসছে বাকিরা। অল্প কিছু দূর এগিয়েই হাজির হলাম অনেকটা গুহার মতো দেখতে একটা জায়গায়। আশ্চর্যের ব্যাপার, কোত্থেকে যেন জোরালো বাতাস বইছে। বাতাসের আচমকা ধাক্কায় হঠাৎ হঠাৎ নিবু নিবু হয়ে আসছে আমাদের মশালগুলো। সাবধানে এগোতে লাগলাম আমরা। খানিকটা এগিয়ে গিয়ে থামলাম খনিকূপের মতো দেখতে একটা গর্তের সামনে। স্পষ্ট বুঝতে পারছি সেই কুয়ার কাছাকাছি চলে এসেছি। যেটাকে খনিকূপ বলছি তা আসলে কতখানি গভীর ঠিক বোঝা যাচ্ছে না। তবে এটা সেই কুয়া না, মূল কুয়া অথবা প্রবহমান জলধারা আরও নিচে। কোথায় হাজির হয়েছি দেখার জন্য খনিকূপের কাছে দাঁড়িয়ে মশালের নিভু নিভু আলোয় ভালোমতো তাকালাম নিচের দিকে। যাচ্ছে তাই ভাবে বানানো হয়েছে খনিকূপটা, অথবা হয়তো ঠিক মতোই বানানো হয়েছিল। বছরের পর বছর ধরে অযত্নে অবহেলায় পড়ে থাকতে থাকতে বিদঘুটে আকার নিয়েছে। খেয়াল করলাম অন্য খনিকূপগুলো যেমন উল্লম্ব হয়, সেটা সেরকম না। সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার, কূপের দেয়ালে 8 থেকে 10 ইঞ্চি প্রশস্ত বেশ কয়েকটা ধাপ কুলুঙ্গি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কুলুঙ্গি বেয়ে কত কষ্ট করে ওঠানামা করে পানি সংগ্রহ করতে হয়েছে ইন্ডিয়ানদেরকে, ভাবতেও খারাপ লাগে। সিঁড়ির কোনো ধাপে পায়ের দাগ বসে গেছে গভীর হয়ে। এক টুকরো পাথর কুড়িয়ে নিল সিনর। কূপের মুখের কাছে এসে পাথরটা ছেড়ে দিল হাত থেকে। বেশ কয়েক মুহূর্ত পর নিচ থেকে অস্পষ্ট একটা শব্দ শোনা গেল। বুঝলাম মাটিতে পড়েছে পাথরটা। কি ভয়ঙ্কর জায়গা, মন্তব্য করলেন তিনি। এরকম কুলিঙ্গি বেয়ে অত নিচে গিয়ে পানি নিয়ে আসার চেয়ে পিপাসায় গলা শুকিয়ে মরে যাওয়া ভালো। তারপরও লোকজন কিন্তু নেমেছে কুলুঙ্গি বেয়ে, পানি জোগাড় করেছে নিচের ওই জায়গা থেকে, বলল মায়া। হয়তো মাথায় কলস নিয়ে এক হাতে সেটা ধরে রাখত ওরা, বললাম আমি। আর এক হাতে আঁকড়ে ধরে থাকতো উপর থেকে ঝুলন্ত কোনো দড়ি। চলে আসুন, পরামর্শ দিল চিবালবে। নিচে গিয়ে কাজ নেই, আমাদের কারো পক্ষেই এই কুলুঙ্গি বেয়ে নিচে নামা সম্ভব না। একবার পা পিছলেলেই আর দেখতে হবে না। তার চেয়ে ভালো চলে যায় এখান থেকে। ঘোড়াগুলো আপাতত তৃষ্ণার্ত থাকুক। এখানকার পথঘাট চেনা আছে আমার। ঘণ্টা 5 টানা চললে একটা জলাশয় পাওয়া যাবে। এখন রওনা দিলে ভোর নাগাদ পৌঁছে যেতে পারবো আমরা সেখানে। তখন না হয় পানি খেয়ে দিতে পারবো বেচারাদের। আসলে কারোরই ইচ্ছে করছে না কুলুঙ্গি বেয়ে নিচে নামতে, তাই জিবালবের প্রস্তাবে সম্মতি জানালাম আমরা। চলে এলাম ওই বাতাসের গুহার বাইরে। মুক্ত বাতাসে দাঁড়িয়ে বেশ ভালো লাগছে। গুহার ভেতরে কেমন একটা অপবিত্র ভাব ছিল। যতই বাতাস থাকুক, ভেতরটা ছিল বেশ গরম। মনে হচ্ছিল দম আটকে যাবে। ক্যাম্পে ফিরে গেল জিবালবে। আমরা রয়ে গেলাম আগের জায়গাতেই। ঘোড়াগুলোর জন্য দানা পানি জোগাড় করতে হবে, কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই এই কাজে আগ্রহ হারিয়ে ফেললেন সিনর স্ট্রিকল্যান্ড আর লেডি মায়া। হঠাৎ চোখে পড়ল কাজ ফেলে পাশাপাশি দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছেন দুজনে, সেই সঙ্গে টুকটাক কথা বলছেন। মায়া বলছে, ওই ফুলটা এনে দেবেন আমাকে, খোপায় পড়ব। অনতি দূরের কতগুলো বিক্ষিপ্ত পাথরের আড়ালে জন্মে আছে তুষার শুভ্র এক ক্যাকটাস ফুল। আঙ্গুলের ইশারায় সেটা দেখাচ্ছে সে।
দুজনের সম্পর্ক কত দূর গড়িয়েছে বুঝতে অসুবিধা হলো না আমার। দেরি না করে ওই পাথরগুলোর কাছে গিয়ে হাজির হলেন সিনর স্ট্রিকল্যান্ড। ফুলটা ছেঁড়ার জন্য হাত বাড়ালেন, কিন্তু ছিঁড়তে পারলেন না। হঠাৎ চমকে উঠে উফ বলে চেঁচিয়ে উঠলেন তিনি। কি হলো? চেঁচিয়ে জিজ্ঞেস করলাম। হাতে কাঁটা লেগেছে? হাত কেটে গেছে আপনার? জবাব দিল না সিনর। ভালো মতো তাকিয়ে দেখি ভয়ে ছানা বড়া হয়ে গেছে তার দু চোখ। ধীরগতিতে এঁকে বেঁকে কিছু একটা অদৃশ্য হয়ে যাচ্ছে পাথরগুলোর আড়ালে। হাত তুলে সেদিকে দেখাচ্ছেন তিনি, তার কবজির উপরে রক্ত। মায়াও খেয়াল করল ব্যাপারটা। হাহাকার করে উঠার মতো তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল, সাপ কামড় দিয়েছে! ছুট লাগাল সিনরের দিকে। হতভম্ব হয়ে গিয়েছি আমি। ভাবছি ওখানে গিয়ে কি করবে মেয়েটা। প্রশ্নটার জবাব পেতে এক মুহূর্ত দেরি হলো না। এক দৌড়ে সিনরের কাছে গিয়ে হাজির হয়েছে মেয়েটা। তার সাপে কাটা হাতটা তুলে নিয়েছে নিজের দু হাতে। কবজির যে জায়গায় কামড় দিয়েছে সাপটা, সেখানে মুখ বসিয়ে দিয়েছে। হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করছেন সিনিয়র, কিন্তু জোর করে ধরে রেখেছে মায়া, ছাড়িয়ে নিতে দিচ্ছে না। প্রচণ্ড কোনো আবেগে যেন বাঘিনীর শক্তি ভর করেছে ওর দুই হাতে। চুষে চুষে বেশ কিছুটা রক্ত বের করে নিল সিনিয়রের ক্ষতস্থান থেকে। তারপর থুতু ফেলার মতো করে ফেলে দিল। বেশ কয়েকবার কাজটা করল। এরপর সিনিয়রের হাত ছেড়ে দিয়ে নিজের আলখাল্লার প্রান্ত ছিঁড়ে আগলা করল বড় এক টুকরো কাপড়। সিনিয়রের কবজির ক্ষতস্থানের কিছুটা উপরে খুব শক্ত করে বাঁধল টুকরোটা। কাজ করতে করতেই চেঁচিয়ে ডাকলো আমাকে। ছোট কিন্তু শক্ত একটা ডাল জোগাড় করে নিয়ে যেতে বলল। ডালটা নিয়ে গেলাম মায়ের কাছে। সিনিয়রের হাত বাঁধনের ফাঁকে জোরাজুরি করে ডালটা ঢুকিয়ে দিল সে। তারপর বিশেষ কায়দায় কয়েকবার মোচড় দিল ডালটাকে। খেয়াল করলাম প্রচণ্ড চাপে নীল হয়ে যাচ্ছে সিনিয়রের হাত। ভয় পাওয়ার কিছু নেই মায়া, মেয়েটাকে অভয় দেওয়ার জন্য বললেন তিনি। সাপে কাটার চিকিৎসা জানা আছে আমার। ক্যাম্পে চলো জলদি। 2 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ক্যাম্পে। ধারালো একটা ছুরি আর বারুদের একটা ফ্লাক্স বের করলেন সিনিয়র। ছুরিটা আমার হাতে দিয়ে বললেন, কোনো দ্বিধা করবে না, কবজির উপর ধমনী থাকে না, কাজেই ভয় পাওয়ার কিছু নেই, গভীর করে কাটবে। আমাদের কথাবার্তা শুনে উঠে এসেছে জীবালবে। সিনিয়রের হাত দেখে বুঝে গেছে কি হয়েছে। তার হাতটা ধরল সে। 2 বার ছুরি চালালাম আমি। মূর্তির মতো স্থির হয়ে থাকলেন সিনিয়র, কিন্তু মায়া গঙ্গিয়ে উঠল 2 বারই। সাপটা যে জায়গায় কামড় দিয়েছে সেখান থেকে যথেষ্ট পরিমাণ রক্ত ঝরানোর পর 20 সেন্টের একটা মুদ্রার উপর যতটুকু বারুদ রাখা যায় ততখানি বারুদ সেখানে ঢাললেন সিনিয়র। তারপর আগুন লাগিয়ে দিলেন বারুদে। মুহূর্তে দেখা দিল সাদা ধোঁয়া। পুরে কালো হয়ে গেল জায়গাটা। হাসার চেষ্টা করলেন সিনিয়র। যেহেতু আমাদের কাছে ব্র্যান্ডির কোনো বোতল নেই, সেহেতু ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আর কিছু করার আছে বলে মনে হয় না। কথাটা শুনে সিনিয়রের হাত ছেড়ে দিয়ে নিজের মাল সামানা ঘাঁটতে শুরু করল জীবালবে। বিশেষ এক জাতের গাছগাছড়ার রস থেকে বানানো একরকম পেস্ট আছে ওর কাছে। সেটা বের করে এনে দিল সিনিয়রকে। বলল, এটা খান, আগুন পানির চেয়ে এই পেস্ট অনেক বেশি উপকারী। পেস্টটা নিলেন সিনিয়র, খেতে শুরু করলেন। কিন্তু কিছুক্ষণ পরে দেখি আর ডোক গিলতে পারছেন না তিনি। দেখে মনে হচ্ছে তার শরীর অবশ হয়ে আসছে। বোঝা যাচ্ছে গলা শুকিয়ে আসছে তার। ঢুলু ঢুলু করছে 2 চোখের পাতা। চেষ্টা করেও ঘুম ঘুম ভাবটা ঠেকিয়ে রাখতে পারছেন না। দুপাশ থেকে তার 2 হাত ধরলাম আমি আর জীবালবে। একটু হাঁটাচলা করার জন্য ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছি তাকে। চেষ্টা তো করছি, দুর্বল গলায় বললেন সিনিয়র, কিন্তু পারছি না। বলতে বলতে ঢলে পড়ে গেলেন মাটিতে। বন্ধ হয়ে গেল চোখের পাতা। ভয়ে আতঙ্কে আমার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। ধরে নিয়েছে মারা যাচ্ছেন সিনিয়র। আমার অক্ষমতার জন্য রাগও হচ্ছে নিজের উপর। এত ভালো একটা মানুষ চোখের সামনে এভাবে মারা যাবে, আর আমি কিছুই করতে পারবো না। আতঙ্ক, ভয়, ক্রোধের সম্মিলিত বিষবাষ্পে আচ্ছন্ন হয়ে গেল আমার বুদ্ধি। সব রাগ গিয়ে পড়ল মায়ার উপর। হিংসায় জ্বলতে জ্বলতে তিক্ত গলায় বললাম, সব দোষ আপনার। আমাকে ঘৃণা করেন বলে এভাবে বলছেন আপনি? মায়ার 2 চোখে পানি, আবেগে বুঝে আসতে চাইছে কণ্ঠ।
আমার জায়গায় আপনি থাকলেও একই কথা বলতেন আপনি। রাগ সামলাতে কষ্ট হচ্ছে আমার। আপনার বোকামির জন্যই আজ মরতে যাচ্ছে আমার এক বন্ধু, এমন একজন বন্ধু যাকে মনে প্রাণে ভালোবাসি আমি। তিনি কি আপনার একার বন্ধু? ফিসফিস করে জিজ্ঞেস করল মায়া। তাকে কি আপনি একাই ভালোবাসেন? মায়ের প্রশ্ন শুনে থমকে গেলাম আমি। সাদা মানুষটার এই তন্দ্রা ভাঙাতে হবে আমাদেরকে, বলল জীবালবে। মায়ের ফিসফাসানে শুনতে পেয়েছে বলে মনে হয় না। তা না হলে বাঁচানো যাবে না তাকে। ওহো! বুক ফাটা আর্তনাদ করে উঠল মায়া। হাঁটু গেড়ে বসে পড়ল সিনরের পাশে। তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে চেঁচিয়ে বলল, শুনুন, শুনতে পাচ্ছেন? উঠুন দয়া করে। ওরা বলছে আমার জন্য নাকি মারা গেছেন আপনি। মেয়েটার চিৎকার মনে হয় শুনতে পেয়েছেন সিনর। তার চোখ আগের মতোই বন্ধ আছে, কিন্তু ঠোঁটের কোণায় দেখা যাচ্ছে মৃদু হাসি। বিড়বিড় করে বললেন, চেষ্টা করে দেখি। কিছুক্ষণ পর বোঝা গেল শুধু ইচ্ছার জোরে চোখ খুললেন তিনি। আমাদের সহায়তায় উঠে দাঁড়ালেন, এক পা দুপা করে হাঁটতে শুরু করলেন। মাতালের মতো টলমল পায়ে হাঁটছেন। খানিকটা হাঁটাচলা করে পড়ে গেলেন আবারও। এগিয়ে গিয়ে হাত রাখলাম তার বুকে। না, বন্ধ হয়ে যায়নি হৃৎস্পন্দন, তবে ধীর থেকে আরও ধীর হচ্ছে ক্রমশ। একসময় মনে হলো থেমে গেছে বুঝি, কিন্তু হঠাৎ আমরা সবাই আশা ছেড়ে দিয়েছি এমন সময় আবার জোরে জোরে চলতে শুরু করলো সিনরের হৃৎপিণ্ড। ভালোমতো তাকিয়ে দেখি রং ফিরতে শুরু করেছে তার পাণ্ডুর চেহারায়। উদীয়মান চাঁদের ক্ষীণ আলোতেও বুঝতে অসুবিধা হচ্ছে না প্রাণ ফিরে পাচ্ছেন তিনি। আমার মনে হয় বিষের প্রভাব কাটিয়ে উঠতে শুরু করেছেন সাদা মানুষটা, বলল জীবালবে। শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। মনে মনে ধন্যবাদ দিলাম ঈশ্বরকে। সিনরকে ধরাধরি করে নিয়ে গিয়ে একটা ক্যাম্পে বেড়ে শুইয়ে দিলাম আমরা। কম্বল দিয়ে ঢেকে দিলাম তার শরীর। খেয়াল করলাম কখন যেন ঘুমিয়ে পড়েছেন তিনি। টানা 1 ঘন্টার মতো ঘুমালেন সিনর। তারপর ভাঙল তার ঘুম। উঠে বসে পানি খেতে চাইলেন দুর্বল গলায়। তার কাছেই বসেছিলাম আমরা। হতাশ চেহারায় একে অপরের দিকে তাকালাম, কারণ আমাদের কাছে 1 ফোঁটা পানিও নেই। অপরাধীর মতো কথাটা জানালাম সিনরকে। শুনে গুঙ্গিয়ে উঠলেন তিনি। চুপ করে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, পিপাসায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এর চেয়ে সাপের কামড়ে মরলে অনেক ভালো হতো। জীবালকের দিকে তাকালো মায়া। ওই কুয়ায় যাব? গেলেও পানি নিয়ে ফিরতে পারবি না, মাথা নেড়ে বলল জীবালবে। পা পিছলে গিয়ে ঘাড় মোটকে। হ্যাঁ, সম্মতি জানালেন সিনর। 2 কি 3 জন মরার চেয়ে 1 জন মরা অনেক ভালো। মায়া বলল, বাবা, এক কাজ করলে কেমন হয়? আগামীকাল যে জলাশয়ের কাছে যাওয়ার কথা আমাদের, সবচেয়ে শক্তিশালী ঘোড়াটা নিয়ে তুমি না হয় এখনই চলে যাও সেখানে। পানি নিয়ে ফিরে আসতে বড়জোর 8-9 ঘন্টা সময় লাগবে। লাভ হবে না, বিড়বিড় করে বললেন সিনর। ততক্ষণ আমি পানি না খেয়ে বেঁচে থাকতে পারবো বলে মনে হয় না। আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে গলার ভেতরটা কয়লার মতো হয়ে গেছে। অনিশ্চিত ভঙ্গিতে কাজ ঝাঁকালো জীবালবে। সেও বুঝতে পারছে এত দেরি হলে শেষ পর্যন্ত কোনো লাভই হবে না হয়তো। বাবা, রীতিমতো মিনতি করছে মায়া, তুমি না গেলে আমিই যাই। বিড়বিড় করে কি যেন বলল জীবালবে। ঠিকমতো শুনতে পেলাম না। মাথা ঝাঁকালো সে। নড়ে উঠল ওর লম্বা লম্বা দাড়ি। তবে উঠে রওনা হয়ে গেল ঘোড়াগুলোর দিকে। কয়েক মিনিট পরেই মরুভূমির বালিতে শোনা গেল ওর ছুটন্ত ঘোড়াগুলোর আওয়াজ। সিনরের দিকে তাকালাম আমি। ভয় পাবেন না, বিষের প্রতিক্রিয়া এরকম মনে হচ্ছে আপনার, কিন্তু পানি খেতে না পারলে এই 8-9 ঘন্টার মধ্যে মৃত্যু হবে না আপনার। পানি না খেয়ে মানুষ অনেকদিন থাকতে পারে। মন হালকা করুন, দেখবেন আস্তে আস্তে কমে যাবে পিপাসা। হিস, আমাদের সঙ্গে যদি ঘুমের ঔষধ থাকতো, আপনাকে ওই ঔষধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রাখা যেত তাহলে। জবাবে কিছু বললেন না সিনর। দেখলাম তার কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে। হাত কচলাচ্ছেন সমানে। বোঝা গেল দুশ্চিন্তায় ভুগছেন তিনি। বেশ কিছুক্ষণ পর বললেন মায়াকে, 1 টুকরো ঠান্ডা পাথর খুঁজে নিয়ে আসতে পারবে?
মুখের ভিতরে ভরে রাখি, তাহলে কিছুটা হলেও কমবে আমার কষ্ট। এখানে সেখানে খুঁজে এক টুকরো পাথর নিয়ে এলো মায়া। এক টুকরো মুখে ভরে চুষতে লাগলেন সিনর, কিন্তু কিছুক্ষণ পরেই সেটা পড়ে গেল তার মুখ থেকে। তাকিয়ে দেখি মায়া আনার সময় জিনিসটা যেরকম শুকনো খটখটে ছিল সেই রকমই আছে, অর্থাৎ সিনরের লালাও শুকিয়ে গেছে সম্ভবত। এরপর হঠাৎ করে যেন মাথা খারাপ হয়ে গেল তার। অর্থহীন প্রলাপ বকতে শুরু করলেন তিনি বিভিন্ন ভাষায়। তোমরা শয়তান, আঙ্গুল উঁচিয়ে আমাকে আর মায়াকে দেখাচ্ছেন তিনি। একেবারে জাত শয়তান, তা না হলে এভাবে কেউ কাউকে পানির কষ্ট দিয়ে মারে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে উপহাস করছো কেন? দয়া করে আমার উপর দয়া করো, এক ফোঁটা হলেও পানি খেতে দাও। দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ সহ্য করল মায়া, তারপর একসময় লাফিয়ে উঠে দাঁড়ালো। তাকিয়ে দেখি ছলছল করছে বেচারির দু চোখ, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে কান্নায়। আসলেই সিনরের দিকে তাকালে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। বিষের প্রভাবে বিবর্ণ হয়ে গেছে চেহারাটা, চোখের নিচে কালি পড়ে গেছে কয়েক ঘন্টার ব্যবধানেই। ফুটকি ফুটকি রক্ত জমে আছে দুই ঠোঁটে। আমি আর সহ্য করতে পারছি না, কান্নাজড়িত কণ্ঠে বলল মায়া। সিনর ইগনাসিও, আপনার বন্ধুর খেয়াল রাখবেন। মাথা ঝাঁকালাম। এসব পরিস্থিতিতে মেয়ে মানুষ না থাকাই ভালো। আমার কণ্ঠে তিরস্কার। যান, আড়ালে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করুন, যদি দরকার পড়ে আপনাকে ডেকে তুলব। ভৎসনা দৃষ্টিতে আমার দিকে তাকালো মায়া, কিন্তু কিছু না বলে চলে গেল। গজ 30 দূরে একটা ঝোপের আড়ালে গিয়ে বসে পড়ল মাটিতে। আপাত দৃষ্টিতে সেরকমই মনে হলো আমার, কিন্তু আসল ঘটনা ছিল ভিন্ন। পরে আমাকে সব বলেছিল মেয়েটা, সেগুলো বরং এখানে বর্ণনা করি। আসলে ঝোপের আড়ালে বসে চিন্তা করতে শুরু করে মায়া। সে মোটামুটি নিশ্চিত ছিল পানি ছাড়া ওই রাত পার করতে পারবেন না সিনর, তার আগে মৃত্যু হবে তার। মেয়েটা এই ব্যাপারেও নিশ্চিত দূরের ওই জলাশয় থেকে কাল সকালে পানি নিয়ে ফিরে আসতে পারবে না ওর বাবা, দেরি হবে আরও। মেয়েটার চোখের সামনে মারা যাচ্ছেন সিনর। মায়ের মনে হচ্ছে ওর জীবনেও যেন শেষ হয়ে যাচ্ছে একই সঙ্গে, কারণ ইতিমধ্যেই সিনরকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে সে। কিছু একটা করতেই হবে, শুধু এই চিন্তাই ঘুরপাক খাচ্ছে ওর মাথায়। তা না হলে বাঁচানো যাবে না ভালোবাসার মানুষটাকে। বাঁচানোর একটাই উপায় আছে, যে কোনো জায়গা থেকে পানি নিয়ে আসতে হবে। কাছে সেই ভয়ঙ্কর কুয়া, কুলিঙ্গি দিয়ে নিচে নামতে পারলে পানি পাওয়া যাবেই। কিন্তু কথা হলো, কে যাবে সেখানে? অপ্রশস্ত ওই ধাপগুলো বেয়ে নামা কি আদৌ সম্ভব? সম্ভব, মনে মনে নিজেকে সাহস দেয় মায়া। কারণ বহু বছর আগে এ মৃত শহরের অধিবাসীরা প্রতিদিন কাজটা করত। তাহলে সে চেষ্টা করলে কেন পারবে না? ওর বয়স কম, শারীরিক সক্ষমতা বেশি। ছোটবেলা থেকেই সিটি অব দ্য হার্টের বিভিন্ন উঁচু নিচু বিপজ্জনক দেয়াল আর পিরামিডে একা চড়ার অভ্যাস আছে। সেসব দেয়াল বা পিরামিড যত উঁচুই হোক না কেন, কোনোদিনও ভয় পায়নি সে, কোনোদিন একেবারের জন্য মাথা ঘুরিয়ে যায়নি। তাহলে আজ কেন পারবে না? তাও আবার যখন ওর স্বপ্ন পুরুষ মরতে বসেছে তখন। তাছাড়া যাকে এত ভালোবাসে তাকে চোখের সামনে এভাবে কষ্ট পেয়ে পেয়ে মরতে দেখার চেয়ে নিজের মরণ কি ভালো না? সিদ্ধান্ত নিয়ে ফেলল মায়া, পানি আনতে যাবে ওই ভয়ঙ্কর কুয়ায়। দ্রুত কাজ শুরু করে দিল মেয়েটা। আমি তখন বসে আছি সিনরের ক্যাম্প বেডের পাশে, চোখ বন্ধ করে এক মনে ঈশ্বরের কাছে আমার বন্ধুর জীবন ভিক্ষা চাইছি। সিনর পড়ে আছেন বিছানায়, একটু পরপর গুঙ্গিয়ে উঠছেন, বারবার এদিক সেদিক ছুটছেন দুই হাত, আক্ষেপ করছেন এক ফোঁটা পানির জন্য। জানি না কেন হঠাৎ মনে হলো কে একজন দাঁড়িয়ে আছে আমার সামনে। চোখ খুলে তাকালাম, মায়া। খুব বড়াই করে তখন বললেন না আপনার বন্ধুকে ভালোবাসেন আপনি? মেয়েটার গলা আগের মতোই কান্না জড়িত। কিন্তু আমার মনে হয় ভালোবাসা কাকে বলে তা জানেন না আসলে। যদি বেঁচে থাকি তাহলে আমি মায়া, যাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করেন, আপনার বন্ধুরা এত বড় ক্ষতি করেছে বলে ঘৃণা করেন। প্রমাণ দেব ভালোবাসা কি। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলাম ওর কথাগুলো। বলাই বাহুল্য, তখন ভেবেছিলাম অসারের তর্জন গর্জনেই ছাড়, মুখে যত বড় বড় কথাই বলুক, মেয়েটা আসলে কিছুই করতে পারবে না। চোখ বন্ধ করলাম আবার।
প্রার্থনা করতে লাগলাম। আমি কিছু বললাম না দেখে মায়াও কিছু বলল না। নিঃশব্দে ঘুরে দাঁড়ালো। ঘোড়াগুলো যেখানে রাখা আছে এগিয়ে গেল সেই দিকে। জোগাড় করল চকমকি পাথর, ইস্পাতের টুকরো, কিছু শুকনো ন্যাকড়া যা স্ফুলিঙ্গের স্পর্শে সহজে জ্বলে উঠবে, এবং দড়ি। চামড়া একটা মশক ঝুলিয়ে নিল কাঁধে। তারপর মরুভূমির উপর দিয়ে ছুট লাগালো ওই কুয়ার উদ্দেশ্যে। কুয়ার প্রবেশপথের কাছে পৌঁছে থামল সে। ঘৃতকুমারী গাছের কাণ্ড দিয়ে যে মশালগুলো বানিয়েছিলাম আমরা, সেগুলো খুঁজে বের করল। চলে যাওয়ার আগে আর কাজে লাগবে না ভেবে মশালগুলো এখানে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। গর্তে ঢুকে পড়ার আগে পেছনে ফিরে তাকালো, দেখে নিল রাতের আকাশটা। ভাবল, এই শেষবারের মতো দেখছে পৃথিবীর আলো বাতাস, হয়তো আর কোনো দিনে ফেরা হবে না ওর। তারপর আর দেরি না করে একটা মশাল জ্বালালো, ঢুকে পড়ল গর্তের ভেতর। আমরা সবাই মিলে যখন গিয়েছিলাম ওই জায়গায়, তখন কেমন গা ছমছম করছিল। এবার মায়া একা। ক্রমে অজানা এক আতঙ্ক চেপে বসেছে ওর মনে। সুরঙ্গে দাঁড়িয়ে আছে সে। চারপাশ দিয়ে শোঁ শোঁ শব্দে বয়ে যাচ্ছে জোরালো বাতাস। কুয়ার খোলা মুখ যেন গিলে খাচ্ছে সব বাতাস। অদ্ভুত এক আওয়াজ হচ্ছে তখন। মনে হচ্ছে কে বা কারা যেন ফিসফিস করে কথা বলছে নিচে। কখনো বাতাসের গতি তীব্র হলে সেই ফিসফিসানি পরিণত হচ্ছে মর্মপীড়িত ব্যক্তির ফুঁপানি কিংবা মুমূর্ষ ব্যক্তির গঙ্গানিতে। কেঁপে উঠল মায়া। ভূতপ্রেত বিশ্বাস করে না সে, কিন্তু এরকম একটা জায়গায় এত রাতে একা থাকলে অতি সাহসী লোকের বুকেও কাঁপন ধরতে বাধ্য। মেয়েটার মনে হচ্ছে পানি নিতে এসে কেউ না কেউ পা পিছলে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মরেছে। ওই লোকের অতৃপ্ত আত্মা আজও আর্তনাদ করে বেড়াচ্ছে এই অশুভ জায়গায়। ফিরে যেতে ইচ্ছে করছে মায়ার, কিন্তু সিনরের কথা মনে হচ্ছে বারবার। সে ফিরে গেলে পানি নেওয়া হবে না, আর পানি নেওয়া না হলে বাঁচবে না সিনর। সুতরাং সাহসে বুক বেঁধে একটু একটু করে এগিয়ে চলল মেয়েটা। কুয়ার মুখের কাছে এসে থামল সে। লম্বা একটা দম নিল। কেউ দেখছে না তাই কাপড় খুলে ফেলল। এবার চলার সময় পায়ে আর আটকাবে না আলখাল্লার মতো ঢিলে ঢালা পোশাক। কুয়ার অপ্রশস্ত ধাপগুলো বেয়ে উঠতে নামতে অসুবিধা হবে না। দড়িটা কোমরে পেঁচিয়ে নিল সে। মশকটা আড়াআড়ি ভাবে বাঁধল কাঁধে। আরেক কাঁধে ঝোলালো চকমকির পাথর আর ইস্পাত। সঙ্গে যে মশালগুলো আছে সেগুলো থেকে বেছে বেছে সবচেয়ে বড় দুটো মশাল বের করল। আগুন ধরালো। পাথরে বাধাই করা কুয়ামুখের এক জায়গায় ফাটলে এমনভাবে ঢুকিয়ে দিল মশালের নিচের প্রান্ত যাতে বেশ কিছুটা হেলে থাকে দুটো মশালেই। উকি দিয়ে দেখল অনেকখানি নিচ পর্যন্ত আলোকিত হয়ে আছে। সঙ্গে অন্য মশালগুলো নিচে ফেলে দিল। প্রথমে যে মশালটা জ্বালিয়েছিল কিছুক্ষণ ইতস্তত করে সেটাও ফেলল। ভাবল বাতাসের ধাক্কায় নিভে যাবে আগুন, কিন্তু নিভল না। আশ্চর্যই হলো মেয়েটা। জ্বলতে জ্বলতে নিচে গিয়ে পড়ল মশাল। আবারও উকি দিল মায়া। 150 ফুট কিংবা তারও বেশি নিচে পড়ে আছে মশালটা। জ্বলছে এখনো। শিখাটা অনেক ছোট দেখাচ্ছে এত উঁচু থেকে। মায়ের সব প্রস্তুতি শেষ। এবার সিঁড়ি বেয়ে নামতে হবে। আবারও দ্বিধা করল। আবারও উকি দিয়ে দেখল অনেক নিচের জ্বলন্ত মশালটা। কুয়ার পাথরে দেয়াল কেটে কুলঙ্গির মতো করে বানানো অপ্রশস্ত ধাপগুলো দেখল আবার। বুঝতে পারল এভাবে যত সময় নষ্ট করবে ভয় তত বেশি করে চেপে বসবে ওর মনে। তার চেয়ে ভালো অনতিবিলম্বে রওনা করা। হাঁটু গেড়ে বসে পড়ল মায়া। কুয়ার পাথর নির্মিত মুখটা দুহাত শক্ত করে ধরে এক পা করে দুপাই ঝুলিয়ে দিল কুয়ার ভেতরে। কিছুক্ষণ চেষ্টা করার পর প্রথম কুলঙ্গিতে পা রাখতে পারল সে। একটু পর দ্বিতীয় পাটাও রাখল সেখানে। শরীরের ভারসাম্য ঠিক করল। এবার আস্তে আস্তে অত্যন্ত সাবধানে প্রথমে বা পা পরে ডান পা সরিয়ে এনে ধরল কুয়া মুখের ভেতরের প্রান্ত। বিশ্রাম নিল কিছুক্ষণ। শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক করার চেষ্টা করছে। টের পেল ও হৃদস্পন্দন অস্বাভাবিক বেড়ে গেছে। মন বারবার চাচ্ছে নিচের দিকে তাকাতে, কিন্তু জোর করে নিজেকে সামলে রাখল সে। কুলঙ্গিগুলো যারাই বানিয়ে থাকুক বুঝে শুনেই বানিয়েছে। অল্প দূরত্ব পরপর কেটেছে প্রতিটা ধাপ। অভ্যাস থাকলে 10-12 বছর বয়সী কিশোর কিশোরীর পক্ষেও ওঠানামা করা অসম্ভব না। কাজে কুয়ার ভেতরে প্রান্তটা ধরে রেখেই আবার পা নামাতে পারল মায়া। দ্বিতীয় কুলঙ্গিতে নিজের ভর ঠিকমতো রাখতে পারার পর আগের বারের মতোই প্রথমে ছাড়ল বা হাত,
ধরল প্রথম কুলুঙ্গির এক প্রান্ত। বিপদ হবে না বুঝতে পেরে ডান হাতটাও ছাড়ল, প্রথম কুলুঙ্গির আরেক প্রান্ত আঁকড়ে ধরল। আবারও বিশ্রাম নিল কিছুক্ষণ, টের পেল ওর বুকের ধুকপুকানি আস্তে আস্তে কমছে। কুলুঙ্গিগুলো এক রেখায় না কেটে বরং আঁকাবাঁকাভাবে কাটা হয়েছে। যেমন প্রথম কুলুঙ্গির মাত্র 1.5 ফুট নিচে আছে দ্বিতীয় কুলুঙ্গিটা, কিন্তু সরে গেছে ইঞ্চি 10 বাঁয়ে। এক রেখায় চিন্তা করলে প্রথমটা ঠিক নিচে আছে তৃতীয়টা, আবার দ্বিতীয়টা ঠিক নিচে আছে চতুর্থটা, এইভাবে। বুদ্ধিটা মায়ের মাথায় আসতে বেশি সময় লাগল না। সে দ্বিতীয় কুলুঙ্গিটা পা রেখে দাঁড়িয়ে আছে, ডান দিকে ঝুঁকে কিছুটা বাঁকা হয়ে আঁকড়ে ধরতে চাচ্ছে প্রথমটা। কিন্তু প্রথম কুলুঙ্গিটা যদি দু হাতে না ধরে বা বা হাত ছেড়ে দেয় এবং একই সঙ্গে ডান পাটা ইঞ্চি 10 ডান দিকে সরিয়ে তৃতীয় কুলুঙ্গিতে রাখে, তাহলে নামার ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। বা হাতটা যখন ছেড়ে দেবে তখন ভারসাম্য বজায় রাখার জন্য গাল, বুক, পেট সেঁটে রাখবে কুয়ার দেয়ালের সঙ্গে। শরীরের উপরের অংশের ভার বা হাতের উপর ছেড়ে দিয়ে হাতটা চেপে ধরবে দেয়ালের সঙ্গে। ডান দিকে নামার সময় কাজে লাগবে এই পদ্ধতি, বাঁ দিকে নামার সময় ঠিক উল্টো করতে হবে। মায়া নামছে। প্রথম কয়েক ধাপ কোনো সমস্যা ছাড়াই নামতে পারল, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে ঘটল বিপত্তি। ভারসাম্য বজায় রাখার পদ্ধতিতে গণ্ডগোল বেঁধে গেল। যে হাতে ভর দিয়েছিল পিছলে গেল সে হাত। মেয়েটার বুকের খাঁচায় প্রচণ্ড জোরে বাড়ি মারল হৃৎপিণ্ড। মোচড় দিয়ে উঠল তলপেটে। একই সঙ্গে মেরুদণ্ড বেয়ে নেমে গেল শীতল একটা স্রোত। প্রাণপণ চেষ্টায় এক হাতে একটা কুলুঙ্গি খামচে ধরল সে। যে পাটা নামাবে বলে ঠিক করেছিল তা নামাতে গিয়েও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করল। ঝুঁকে পড়ল সামনের দিকে, গাল, বুক, পেট ঠেসে ধরল কুয়ার দেয়ালের সঙ্গে। বিড়বিড় করে নিজেকে বোঝাচ্ছে তাড়াহুড়োর কিছু নেই, তাড়াহুড়ো করে কিছু করা যাবে না, জলদি করতে গেলে চরম বিপদ হতে পারে। আর সেরকম কিছু হলে কোনোদিনে পানি নিয়ে ফেরা হবে না সিনরের কাছে। ভারসাম্য হারানোর ঘটনাটা যেখানে ঘটেছে সেখানকার দেয়ালের সঙ্গে সেটে থাকল মায়া বেশ কিছুক্ষণ। একসময় ওর ধুকপোকানি কমল, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হল, ভয় দূর হলো মন থেকে। আবার নামতে শুরু করল সে। যত নামছে মায়া, কুয়ামুখের কাছে জ্বলন্ত বড় মশাল দুটোর আলো তত কমছে। অন্যদিকে নিচের মশালটার আলো বাড়ছে। এখন মায়ার মনে একটাই ভয়, কোনো কুলুঙ্গি না আবার ভাঙ্গা থাকে। কিন্তু সৌভাগ্যবশত সেরকম কোনো ভাঙ্গা কুলুঙ্গি নেই। তবে একেবারে নিচের দিকের কিছুটা কুলুঙ্গিতে অল্প অল্প শ্যাওলা জমায়। দুবার পা পিছলে গেল মেয়েটা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল সে বারবার এভাবে পা পিছলে নামার চেয়ে বরং লাফ দেওয়াটাই ভালো। আর 15-20 ফুটের মতো বাকি আছে। তাছাড়া নিচের মাটি পাথুরে না, বরং কেমন ভেজা ভেজা আর কর্দমাক্ত মনে হচ্ছে উপর থেকে ফেলা মশালের আলোয়। লম্বা করে দম নিয়ে 2 হাত ছেড়ে দিল মায়া, ছোট করে লাফ দিল। 2-1 সেকেন্ডের মধ্যেই পড়ল কুয়ার তলদেশের মাটিতে। নরম মাটিতে দেবে গেল ওর পা। নিজেকে সামলে নেওয়ার জন্য বেশ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকল সে। তারপর মাটি থেকে কুড়িয়ে নিল জ্বলন্ত মশালটা। আশেপাশে দেখা যাচ্ছে ঘৃতকুমারী গাছের বেশ কিছু শুকনো কাণ্ড, সেগুলোকে সাবধানে আগুন লাগিয়ে দিল। এবার কুয়ার তলদেশটা আলোকিত হয়ে উঠেছে। এদিকে সেদিকে তাকালো মায়া। কুয়ার তলদেশটা আসলে বড়সড় প্রাকৃতিক গুহা বলা চলে, তবে অন্যান্য গুহার মতো তেমন উঁচু না এটা। আবার গুহা বলেই অন্যান্য কুয়ার মতো পানি উঠে থাকে না। পানি আছে কাছে পিঠে কোথাও, ঠান্ডা বাতাসের কারণে টের পাওয়া যাচ্ছে। সে পানি সম্ভবত বাড়ি কমে, কারণ তা না হলে যেখানে লাফিয়ে পড়েছে মায়া সেই জায়গার মাটি অতখানি নরম বা কর্দমাক্ত হতো না। গুহাটা নিচের দিকে যত এগিয়েছে দেখে মনে হচ্ছে ছাদ তত নিচু হয়েছে। মেঝের দিকে তাকালো সে। এককালে যারা থাকতো এই শহরে, যারা পানি নিতে আসতো, তাদের নিয়মিত চলাচলের কারণে মেঝেতে কেমন গর্তের মতো হয়ে গেছে। তবে অনেকদিন অব্যবহৃত থাকার কারণে প্রাকৃতিক নিয়মেই আবার চাপা পড়ে গেছে বালি আর ধুলোর নিচে। তারপরও পথটা আলাদা করে চিনে নিতে কষ্ট হয় না। ওই পথ ধরে 50 কদমের মতো এগোলো মেয়েটা। ওর এক হাতে উঁচু করে ধরা জ্বলন্ত মশাল, বাকি মশালগুলো চেপে ধরে আছে আরেক বগলের নিচে। যত এগোচ্ছে বাতাস তত স্থির হচ্ছে, গরম বাড়ছে। মায়ার মনে হচ্ছে দম আটকে আসছে ওর। ফেলে আসা কুমুখের ভেতর দিকে নামার সময় পাক খাচ্ছে বাতাস। শস্য জাতীয় অদ্ভুত এক আওয়াজ শোনা যাচ্ছে।
শুরু থেকে আরও শুরু হচ্ছে গুহাটা, নিচ থেকে আরও নিচু হচ্ছে সেটার ছাদ। খানিকক্ষণ চলার পর যে জায়গায় হাজির হলো মায়া, তা দেখে ওর মনে হলো ছোট্ট একটা প্যাসেজে এসে দাঁড়িয়েছে। হতাশ হয়ে জোরে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। সে আওয়াজ প্রতিধ্বনিত হলো চারপাশের দেয়ালে। ওর হতাশার কারণ আমাকে এর আগে বলতে শুনেছে এরকম কুয়ায় কখনো কখনো 500-600 ফুট নিচে নেমে যায় পানির স্তর। সেখানে বড়জোর মাত্র 200 ফুট নামতে পেরেছে সে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প হার্ট অফ দ্য ওয়ার্ল্ডের 8ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।